দুপাশে ঘন জঙ্গল, বাঘের লুকিয়ে থাকার পক্ষে আদর্শ জায়গা। আমাদের প্রাক্তন প্রজারা আমাকে এসে ধরলো বাঘটাকে মারার জন্য। মহেন্দ্র সিংকে নিয়ে আমি জঙ্গলে বেরোতে শুরু করলাম, কিন্তু তাকে চাক্ষুষ না করলেও তার খোঁজ অর্থাৎ পায়ের ছাপ দেখে আমরা বুঝতে পারলাম বাঘটা একটা পূর্ণবয়স্ক প্রকাণ্ড বাঘ। দৈর্ঘ্যে প্রায় 12 ফুট হবে, লেজের ডগা পর্যন্ত। ওজন হবে 300 কেজি। পরে বুঝেছিলাম আমাদের অনুমান মিথ্যে ছিল না। সে যাই হোক, বাঘটা ছিল অসম্ভব ধূর্ত। মানুষ খেকো বাঘ যেমন হয়। আমরা জঙ্গলে খুঁজে বেড়াই তাকে, কিন্তু কিছুতেই তার নাগাল পাই না। কোনো কোনো পথে তার পায়ের ছাপ দেখে বুঝি যখন আমরা তার সন্ধানে ঘুরছি, ঠিক তখন সে আমাদের নিঃশব্দে অনুসরণ করেছে, কোনো অসতর্কে মুহূর্তে শিকারীকে শিকারে পরিণত করার জন্য। সপ্তাহ 3 ব্যর্থ অভিযান চলল আমাদের। শুধু একটা জিনিস বুঝতে পারলাম আমরা, সে ইদানিং আমাদের খুব কাছাকাছি ছায়ার মতো ঘুরছে। তার পায়ের ছাপ সে কথাই বলছে। মহেন্দ্র একদিন বলল, এভাবে হবে না। বাঘটা যখন কাছাকাছি আসছে তখন মাচান বেঁধে টোপের ব্যবস্থা করা যাক। আমিও রাজি হলাম তার প্রস্তাবে। ঠিক এই জায়গাটাতেই মাচান বাঁধা হলো, কারণ ওই নালাটা এখান থেকে দেখা যায়। ওখান থেকেই তো উঠে আসে বাঘটা। ছাগলের টোপ নিচে বেঁধে আমরা ওই মাচানে রাত জাগতে শুরু করলাম। 6টা রাত পেরিয়ে গেল, কিন্তু সে সামনের ওই জঙ্গল থেকে বেরিয়ে ঝাঁপালো না আমাদের রাইফেলের সামনে। অথচ প্রতি ভোরেই আমরা দেখি রোজই সে আমাদের চোখ এড়িয়ে নালা থেকে উঠে এসে আশ্রয় নিয়েছে সামনের ওই ঝোপ জঙ্গলে। সেখান থেকে মাচায় বসা আমাদের লক্ষ্য করছে, তারপর আবার ফিরে গিয়েছে। খোঁজ দেখে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। 6ষ্ঠ রাতেও যখন কিছু হলো না, তখন সেদিন হাভেলিতে ফিরে মহেন্দ্র আমাকে বলল, এভাবে কিছু হবে না। আমার এটাই বলে মনে হচ্ছে। বাঘটার ছাগলের প্রতি কোনো আগ্রহ নেই। ওর আগ্রহ মানুষ অর্থাৎ আমাদের উপর, বিশেষত তোমার উপর। হয়তো তা তোমার ওই জমকালো পোশাক আর পাগড়ির জন্য। আমি খেয়াল করে দেখেছি তুমি জঙ্গলে যে পাশ দিয়ে হাঁটছো সে পাশ ধরেই সে অনুসরণ করছে আমাদের, অর্থাৎ ও শিকার হিসেবে তোমাকেই পছন্দ করেছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বলো, প্ল্যানটা কি? জানতে চাইলাম। সে যা বলল তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মহেন্দ্র বলল, তোমার পোশাকটা আমায় আজ তুমি পরতে দেবে, আর আমার খাকি পোশাকটা তুমি পরবে। ছাগল নয়, আজ রাতে আমি তোমার পোশাক পরে টোপ হব মাচার নিচে, আর ওপরে থাকবে তুমি। আজ চাঁদনি রাত, ও তোমার নজর এড়াতে পারবে না। আর তারপর তুমি। তাকে কথা শেষ করতে না দিয়ে আমি বলে উঠলাম, কি বলছো তুমি? এই যে আত্মহত্যার শামিল। না না না, আমি এ কাজ করা যাবে না। মহেন্দ্র হেসে বলল, তুমি ঘাবড়াচ্ছ কেন? বাঘ যত দ্রুত ঝাঁপাক, একটা গুলির সুযোগ তুমি পাবেই। তাতেই কাজ হবে। তোমার সঙ্গে বহু শিকারে গিয়েছি আমি। তোমার হাতের উপর আমার ভরসা আছে। আমার নিশানার উপর নিজের যথেষ্ট ভরসা আছে। তবুও তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম আমি। ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত তার জেদের কাছে হার মেনে গেলাম আমি। সেদিন বিকেলে আমার পোশাক পরল মহেন্দ্র, আর তার পোশাক গায়ে দিয়ে আমরা দুজনে হাজির হলাম এখানে। মহেন্দ্র রইল নিচে, আর আমি বন্দুক নিয়ে মাচায় উঠে বসলাম। একসময় জঙ্গলে অন্ধকার নামলো, তারপর চাঁদ উঠল। ঠিক আজ রাতের মতোই চাঁদের আলোয় উদ্ভাসিত জঙ্গল। সময় কাটতে লাগলো। ঘন্টা 3-4 দাঁড়িয়ে থাকার পর মহেন্দ্র আমাকে একটু কিছু ইশারা করে ওই ঝোপ ভেঙে এগোতে শুরু করলো নালার দিকে। তার উদ্দেশ্য বুঝতে পারলাম আমি।
সে নালার দিকে এগোচ্ছে নরখাদককে প্রলুব্ধ করে তার পেছন পেছন এখানে টেনে আনার জন্য। ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তখন তাকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। চিৎকার করলে বাঘটা কাছাকাছি থাকলে মহেন্দ্রের আরো বিপদ বাড়তে পারে। আস্তে আস্তে সে হারিয়ে গেল নালার দিকে। আমরা তন্ময় হয়ে তার গল্প শুনছিলাম। সৈকত বলল, তারপর তারপর কি হলো? রাজা সাহেব থামিয়ে দিয়ে বলে উঠলেন, চুপ চুপ, একদম চুপ। ওই তো দেখুন, মহেন্দ্র নালা থেকে উঠে আসছে। ফিস ফিস করে কথাগুলো বলে তার রাইফেলটা কাঁধের উপর উঠিয়ে নিলেন রাজাবাবু। তার কথা শুনে নালার দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে গেলাম। সত্যি নালার দিক থেকে কি একজন মানুষ উঠে আসছে। চাঁদের আলোয় তার গায়ের জরির ঝলমলে পোশাক দেখা যাচ্ছে। এটা কি করে সম্ভব? 50 বছর আগের পুরনো গল্প চোখে দেখা যায় নাকি? লোকটা একসময় আমাদের বেশ কাছাকাছি চলে এলো। রাজাবাবুর বন্দুকের নল ঘুরতে শুরু করেছে লোকটার চারপাশের জঙ্গলের উপর। হঠাৎ একটা লক্ষ্য স্থির হয়ে গেল তার। বন্দুকের নল জ্বলে উঠল বন্দুকের উপর লাগানো টর্চ। সেই আলোয় আমরা সবাই দেখতে পেলাম, আলোটা ঝোপের উপর যেখানে পড়ছে সেখান থেকে উঁকি মারছে একটা প্রকাণ্ড বাঘের মাথা। টর্চের আলোয় জ্বলজ্বল করছে তার হিংস্র চোখ। আর পরক্ষণে কান ফাটানো গর্জন করে উঠল রাজা সাহেবের হাতের বন্দুক। পর মুহূর্তেই টর্চের আলো নিভে গেল। রাজা সাহেব চিৎকার করতে থাকলেন, পেরেছি পেরেছি মহেন্দ্র, আমি পেরেছি। আমরা হতবাক হয়ে গেলাম। ব্যাপারটা কি ঘটলো কিছুই বুঝতে পারছি না। আর এরপর নিচ থেকে সেই লোকটা ছুটে মাচার কাছে এসে উপরে উঠে এলো। আমরা দেখলাম রাজার পোশাক পরা লোকটা মঙ্গল সিং। তাকে দেখে একটু ধাতস্থ হয়ে আমি বিস্মিতভাবে বললাম, এসব কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাজা সাহেব কি সত্যি বাঘ শিকার করলেন নাকি? ওই তো ওখানে এইমাত্র আমরা বাঘ দেখেছি। মঙ্গল সিং প্রথমে বললেন, কোথায় দেখেছেন? তারপর অচৈতন্য রাজাকে তুলে ধরে বললেন, একে মাচা থেকে নামিয়ে হাবেলিতে নিয়ে যেতে একটু সাহায্য করুন আপনারা। হাবেলিতে ফিরে এসেছি আমরা। রাজা সাহেবকে তার ঘরে শুইয়ে এসে বারান্দায় আমাদের মুখোমুখি দাঁড়ালো মঙ্গল সিং, ঠিক সেখানে যেখানে রাজা সাহেবের ছবিটি দেওয়ালের গায়ে টাঙানো আছে। মঙ্গল সিং কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনারা যা দেখলেন তা সবই সাজানো ঘটনা। আমি বললাম, তার মানে? সে বলল, আপনারা নিশ্চয়ই রাজা সাহেবের মুখ থেকে তার বাঘ শিকারের গল্প শুনেছেন। বাকিটা আমি আপনাদের শোনাচ্ছি। সত্যি সত্যি সেই রাত্রে মহেন্দ্র সিং এর প্রাথমিক উদ্দেশ্য সফল হলো। নরখাদকটা ছিল নালার মধ্যে। মহেন্দ্র সিংকে রাজা সাহেব ভেবে তার পেছনে পেছনে উঠে এলো বাঘটা। কিন্তু ধূর্ত বাঘটা এমন ভাবে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গুঁড়ি মেরে এলো যে মাচায় বসা রাজা সাহেব প্রথমে তাকে দেখতে পাননি। মাচার নিচে এসে দাঁড়ালো মহেন্দ্র সিং। সেও সম্ভবত টের পায়নি বাঘের উপস্থিতি। আর এরপরেই বাঘ একটা ঝোপ থেকে বেরিয়ে কোনাকুনি ভাবে ঝাঁপ দিল তাকে লক্ষ্য করে। রাজা সাহেব সঙ্গে সঙ্গে গুলি চালালেন, কিন্তু প্রথমবার তার গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। তবে দ্বিতীয় গুলিটা ফুঁড়ে দিল নরখাদকের হৃৎপিণ্ড। দুটো গুলির মধ্যেই ছিল মুহূর্তের ব্যবধান, তবু তার মধ্যে যা ঘটার ঘটে গেল। রাজা সাহেব যখন মাথা থেকে নিচে নামলেন তখন মাটিতে পড়ে থাকা দুটো দেহই ছিল প্রাণহীন। ওই মুহূর্তের ব্যবধানে নরখাদকটা দাঁত বসিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং এর ঘাড়ে। এই ঘটনার পর রাজা সাহেবের মনে ধারণা জন্মালো, মহেন্দ্রের মৃত্যুর জন্য তিনিই দায়ী। এই গ্লানি থেকে মুক্ত হতে পারলেন না তিনি, থেকে গেলেন এই হাবেলিতে। মহেন্দ্রের শিশুপুত্রকে তিনি মানুষ করার দায়িত্ব নিলেন, কিন্তু পরে মাথাটাও খারাপ হলো।
চাঁদনি রাত হলেই তিনি বন্দুক হাতে বেরিয়ে পড়তে শুরু করলেন জঙ্গলে। তার মনে হয় নরখাদকটা আর মহেন্দ্র আজও ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। তিনি এক গুলিতে বাঘটাকে সাবার করে ফিরিয়ে আনবেন তার মহেন্দ্রকে। কিন্তু কিন্তু ব্যাপারটা তো বিপজ্জনক। বাঘ তো আজও আছে জঙ্গলে। তাই রাজা সাহেবকে শান্ত করার জন্য আমি একটা কাজ করি। আমি নিজেই চাঁদনি রাতে মহেন্দ্র সাজি। নরখাদকের সেই পুরনো মাথা নিয়ে গিয়ে ঝোপের মধ্যে রাখি। রাজা সাহেব বন্দুক নিয়ে মাচায় বসেন। তাতে অবশ্য সত্যি গুলি থাকে না, থাকে ফাঁকা কার্তুজ। ওতে শুধু আগুন আর শব্দ হয়। আমি যখন নালা থেকে উঠে আসি তখন ঝোপের উপর আলো ফেলে বাঘের মাথাটা দেখতে পেয়ে তিনি গুলি চালান। ব্যাপারটা সত্যি ভেবে এরপর বেশ কিছুদিন শান্ত থাকেন রাজা সাহেব। আমার আমার পরিচয়টা এবার বলি। আমি হলাম মহেন্দ্র সিংয়ের সেই ছেলে। মঙ্গল সিংয়ের গল্প শুনে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে বলল, তবে বাঘ কিন্তু দেখা হয়ে গিয়েছে আপনাদের। আমি বললাম, মানে? আজ জঙ্গলে যাওয়ার পর খেয়াল হলো মাথাটা তো নিয়ে আসতে ভুলে গেছি। ওই তো এখনো আপনার সামনেই টানানো রয়েছে বাঘের মাথাটা। যাকে আপনারা জঙ্গলে দেখেছেন সেটা আসল বাঘ। আপনারা খেয়াল না করলেও মাচায় ওঠার পর আমি তাকে দূরে চলে যেতে দেখেছি। প্রকাণ্ড একটা বাঘ। সাধারণত ও বাঘ এদিকে আসে না। রাজা সাহেবের বন্দুকে গুলি ছিল না। ইচ্ছে করলেই ও মাচা থেকে টেনে নিয়ে যেতে পারত কাউকে। কাল তার সঙ্গে আপনাদের মোলাকাত করানোর চেষ্টা করব। পরদিন মঙ্গল সিংয়ের দৌলতে সত্যি সত্যি তার দেখা পেলাম আমরা। জঙ্গলের মধ্যে একটা জায়গায় বিরাট ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আমাদের গাড়ির কিছুটা তফাতে। রাস্তার মাঝখানে দাঁড়ালো সেই মহাকায় শার্দুল। রাজকীয় তার দাঁড়াবার ভঙ্গিমা। সূর্যের আলোয় ঝলমল করছে তার ডোরা কাটা হলুদ দেহ। ভাবখানা এমন, সে যেন আমাদের খেয়ালই করেনি। আমরা নিষ্পন্দ চোখে তাকিয়ে রয়েছি তার দিকে। মঙ্গল সিং চাপা স্বরে মন্তব্য করল, বান্ধবগড়ের আর এক রাজা সাহেব, অরণ্যের রাজা। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল গতকাল রাতে শোনা মঙ্গল সিংয়ের কথাগুলো। রাজা সাহেবের বন্দুকে গুলি ছিল না। ইচ্ছে করলেই মাচা থেকে টেনে নিয়ে যেতে পারতো আমাদের কাউকে। মঙ্গল সিংহের ডাকেই সম্বিত ফিরল আমাদের। সে বলল, চলুন চলুন এবার হাভেলিতে ফিরতে হবে। সেখানে রাজা সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। বান্ধবগড়ের রাজা সাহেব গল্পটি আজ আমার এখানেই সমাপ্ত হলো। তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের অমূল্য একটি ভালোবাসা রেখে যেও আমার এই গল্পের পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সাথে আমার পাশে থেকে গল্পটি শোনার জন্য।